সেটার আনসার দেওয়ার চেষ্টা করি। তারেক বলছিল যে এই যে হুট করে একটা উদ্দীপকে ট্রুথ টেবিল দিয়ে দিলে মানে তখন আর ধরা যায় না যে এটা কোন গেট। সো তখন সেই গেটটা ধরার একটা টেকনিক তো তোমাদেরকে আমি আগে মনে শিখাই দিছিলাম, এখন আরেকবার একটু শিখাই দেবো যে কিভাবে তোমাকে যদি উদ্দীপকে একটা টেবিল দেয়া থাকে সেই টেবিলটা দেখে তুমি কিভাবে বলতে পারবা যে সেই ট্রুথ টেবিলটা কিসের, কোন গেটের। ওকে, সো ধরো এ আর বি আর এখানে আউটপুটে ওয়াই দেয়া, তো তোমাকে দেয়া আছে 0 0 0 1 1 0 1 1, মানে এরকম একটা টেবিল দেয়া আছে এবং আউটপুট ধরো দেয়া আছে 0 1 1 0। এখন তুমি এক নজর দেখে কোনোভাবেই মনে করতে পারতেছো না যে এটা কি ধরনের গেট, মানে তুমি দেখে বুঝতে পারতেছো না যে এটা কি ধরনের গেট। তো তোমাদেরকে তো আমি বুদ্ধি শিখাই দিয়েছিলাম যে আউটপুটের ইকুয়েশন বের করো, আউটপুটে যে যে জায়গায় 1 আছে সেই বরাবর যাও, সেই বরাবর গেলে কি আসে, এ আসে নট মানে 0 মানে হচ্ছে এবার, ইনটু বি আসতেছে 1 1 মানে কি, বি লিখবো না বি বার লিখবো, বি লিখবো, প্লাস এই যে এর পরের 1টা আসতেছে হচ্ছে এই লাইনের জন্য, এই লাইন বরাবর যাও, গেলে কত আসতেছে, এই আসতেছে 1 1 না আসা মানে কি এ কে এই লিখবো, আর 0 আসা মানে কি বি লিখবো না বি বার লিখবো, বি বার লিখবো। এবার কি তোমাদের মনে পড়তেছে যে এটা কি কোন কোন লজিক গেটের ট্রুথ টেবিল, এটা কোন ধরনের গেটের আউটপুট, এটা এক্সঅর গেটের আউটপুট না? তো তোমরা কি বুঝতে পারলে আমি কিভাবে শর্টকাটে বের করে ফেললাম যে এটা কোন ধরনের টেবিল? তারেক বুঝতে পারছো? একটু আনমিউট করে কথা বলো তো এখন। হ্যালো হ্যালো তারেক, হ্যাঁ তুমি কি শুনতে পাচ্ছ না আমাদের ভাইয়া? কথা? জি ভাইয়া, জি ভাইয়া শুনছি। তুমি বুঝছো বুঝছি কিভাবে ভাইয়া। টেবিল দেখে বের করে ফেলা যায় এটা কোন ধরনের গেট ছিল? জি ভাইয়া বুঝছি। আর কোনো কোশ্চেন আছে? না ভাই, ক্লিয়ার। ওকে ফাইন। আর কারো কোনো কোশ্চেন আছে আগের কোনো টপিক নিয়ে, যে কোনো টপিক নিয়ে আগে আগে পড়ানো হয়েছে এরকম? হ্যাঁ ফাতেমা বলো। স্যার আরেকটা ট্রুথ টেবিল দিয়ে একটু বুঝিয়ে দেন, মানে তুমি অন্যটা। কি কোনো একটা ট্রুথ টেবিল দাও, ধরো কি দিতে পারি আমরা আউটপুট, 1 2, ওর গেট দেন ভাইয়া, ওর গেট। আচ্ছা এটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1। আচ্ছা ধরো এইটা কোন ধরনের টেবিল আমরা বুঝতে পারতেছি না, ওকে তখন আমরা কি করব, আমরা এই বরাবর যাব, এই বরাবর গেলে কি আসতেছে, এবার বি আসতেছে, প্লাস এই বরাবর যাব গেলে কি আসবে, এ বি বার, এ বি বার, প্লাস এই বরাবর যাব কত আসতেছে, এ বি, তাই না, এই যে এ বি। এবার একটু খেয়াল করো যে এই এই দুইটা থেকে কি কমন যায়, এবার বি লিখলাম, এখান থেকে কমন যায় হচ্ছে এ, মানে সরল করবো আর কি, বুঝতে পারছো, সরল তো তোমরা পারো, সরল অঙ্ক তো করেই আসছি। তাহলে এই বি প্লাস বি বার সমান কি 1, তাহলে এখানে থাকলো এ বার বি প্লাস এ। ওকে, তো এখন বলো তো এটাকে এটাকে কোন ফর্মুলায় লেখা যায়, এ প্লাস এ বি হলে কি হয়, এ প্লাস এ ইন্টু এ প্লাস বি হবে না, এরকম হবে না, এর সাথে একবার এটা যোগ হবে ইন্টু এর সাথে একবার এটা যোগ হবে, এটা কিন্তু একটা ফর্মুলা, রাইট? এই ফর্মুলা কিন্তু তোমরা জানো, কারণ কি তোমরা জানো না যে এ প্লাস এ বার সমান কি, এ প্লাস এ বার সমান 1, তাহলে থাকলো কি এ প্লাস বি থাকলো। তাহলে এটা কোন গেটের ট্রুথ টেবিল ছিল, এ প্লাস অর বি কোন গেট। ধরনের, অর গেট, তাহলে এটা অর গেটের ট্রুথ টেবিল ছিল। মানে ডাইরেক্ট আসে না, একটু সলভ করতে হয়েছে আর কি, আমাদের আসছিল এটাকে সলভ করে দেখলাম এ প্লাস বি আসে, তাহলে এটা অর গেটের ট্রুথ টেবিল। তো তুমি যদি খুব বেশি কনফিউজড হয়ে যাও তখন তুমি এইভাবে ইকুয়েশন বের করে দেখতে পারো যেটা কোন গেটের, তবে বুঝতে পারতেছো এইভাবে বের করা অনেক সময় যাবে, এত সময় তো এক্সামে পাবা না। এখানে নরমালি চিন্তা করবা যে এই জিরোটা কখন আসে, 0 0 যোগ করলেও আসে, 0 0 গুণ করলেও আসে, তার মানে এইটা থেকে তুমি কনফার্ম হতে পারতেছো না এটা কি ধরনের গেট। এবার এইটা চেক করো, 0 আর 1 যোগ করলে কি আসে, 1 আসে, গুণ করলে কি 1 আসে, আসে না, তাহলে এটা যোগ, এই দুটো যোগ করলে 1 আসে, এই দুটো যোগ করলে 1 আসে, তার মানে সব যেহেতু যোগ করলে এটা আসে তার মানে এটা অর গেট ছিল। ঠান্ডা মাথায় চিন্তা করবা, পেয়ে যাবা। আর যদি খুব বেশি কনফিউজড হয়ে যাও, যেমন এইসব ক্ষেত্রে খুব বেশি কনফিউজড হয়ে যেতে হয়, কারণ 0 0 যোগ করলে এটা আসে, গুণ করলে এটা আসে, 0 1 যোগ করলে এটা আসে, 1 0 যোগ করলে এটা আসে, কিন্তু 1 1 যোগ করলে আবার 0 আসে না, তখন কিন্তু তুমি মারাত্মক কনফিউজড হয়ে গেলা যে এটা এন্ড গেটও না এটা অর গেটও না, তাহলে এটা অন্য কোনো ধরনের গেট। তখন তুমি ইকুয়েশনটা বের করে ফেলে তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে জিনিসটা। স্যার আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা ছিল, হ্যাঁ বলো আবিদা। সার্কিটের সরলীকৃত ফাংশন যে এটা কিভাবে বুঝবো, একটু টেস্ট লেগে যায়। এই যে কিভাবে সার্কিট বুঝবো? থেকে যে ফাংশন বের করব,
এই সিরিয়ালে করবে, এটা তো গত ক্লাসেও দেখাইলাম, আমি গত ক্লাসেও দেখাইলাম। হোমওয়ার্কটা যদিও এর আগের ক্লাসে ছিল, তো আমি তো এটা গত ক্লাসেও ক্লিয়ার করে দিছিলাম। ধরো এরকম একটা সার্কিট আছে, এ বি, এখান থেকে হচ্ছে নট গেট যাচ্ছে। আচ্ছা এত ঝাপসা হয়ে গেল কেমনে বুঝলাম না। আচ্ছা আমি ঠিক করতেছি, যারা ঝাপসা দেখতেছো তারা হচ্ছে ফোকাসিং এর কারণে এরকম দেখতেছো। সো আমি একটু এঁকে নেই, তারপর দেখাচ্ছি। আচ্ছা কোডিংই নেই নেই। আচ্ছা ভাইয়া, এইটার সাথে কি সত্যটা মানে গেট দুইটা মিল হয় কোন সময়, না একটাই কখনো থাকে? মিল হবে না, তুমি বাসায় প্র্যাকটিস করো, কখনো মিল হবে না। একটা একটা ট্রুথ টেবিলে কখনো দুইটা গেট আসে না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে নতুন একটা টপিকে এখন যাব, সেটা হচ্ছে এনকোডার। এনকোডার এবং ডিকোডার শিখবো। সো প্রথমে আগে আমরা এনকোডার জিনিসটা কি সেটা জানার চেষ্টা করি। একবার নতুন টপিক, সবাই মনোযোগ ধরে রাখবে আশা করি। এনকোডার হচ্ছে, তোমরা অলরেডি জানো যে কম্পিউটার কোনো আমাদের ভাষা বুঝে না। কম্পিউটার শুধু কি বুঝে? বাইনারি সংখ্যা 0 1 0 1 1 0, শুধু এগুলা বুঝে, এর বাইরে কিচ্ছু বুঝে না কম্পিউটার। কম্পিউটারকে যখন আমি কোনো কিছু করতে বলবো, কম্পিউটারকে আমি আমার নাম বললাম RASHED, সে কি আমার নাম বুঝবে? না। আমি যখন কিবোর্ডে ডি লিখবো, কম্পিউটার কি ডি বুঝবে? আমি কিবোর্ডে যখন ই লিখবো, কম্পিউটার ই বুঝবে না। তাহলে আমি কিবোর্ডে যেটা লিখছি এটাকে কিসের ভাষায় নিয়ে যাওয়া হয়? কম্পিউটারের ভাষায় নিয়ে যাওয়া হয়। 0 1 0 1 এভাবে নিয়ে যাওয়া হয়। তখন কম্পিউটার বুঝতে পারে যে আমি আসলে তাকে কি বুঝাইছিলাম। আমি যখন ই লিখবো, কম্পিউটার কি বুঝবে? না। কম্পিউটার কে এই ইটাকে কনভার্ট করে বিভিন্ন বাইনারি সংখ্যায় নিয়ে যাইতে হবে, তারপর কম্পিউটার বুঝবে যে আমি ওখানে কি লিখছিলাম। তার মানে আমাদেরকে কি করতে হচ্ছে? প্রত্যেকটা চিহ্নকে কনভার্ট করে বাইনারিতে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা আমরা এখানে ইউজ করবো সেটাকে বলে এনকোডার। তাহলে এনকোডার কি করে? এনকোডার হচ্ছে আমাদের ভাষার কোনো শব্দকে কম্পিউটারের ভাষায় নিয়ে যাওয়ার জন্য কাজে লাগে। এনকোডারের কাজ হচ্ছে আমাদের ভাষাকে বাইনারিতে নিয়ে যাওয়া। ওকে। আর ডিকোডার কি তাইলে? ডিকোডার হচ্ছে কম্পিউটার ধরো এই দুইটা জিনিস ক্যালকুলেট করলো, করলে কোনো একটা আনসার দিল, সে তো আনসারটা দিবে বাইনারিতে। আমরা তো আবার বাইনারি বুঝি না। তাহলে কম্পিউটারের বাইনারি ভাষাকে আমাদের ভাষায় কনভার্ট করে নিয়ে আসাটাকে বলা হয় হচ্ছে ডিকোড করা। ডিকোডার। এনকোডার হচ্ছে আমাদের ভাষাকে কম্পিউটার ভাষায় নিয়ে যাওয়া। ডিকোডার কি? কম্পিউটার ভাষাকে আমাদের, ধরো আমি কম্পিউটারকে বললাম 6 আর 9 যোগ করতে, কম্পিউটার 6ও বোঝে না, যোগও বোঝে না, 9ও বোঝে না, সে বুঝে শুধু 1010। তখন এইটাকে কনভার্ট করে বাইনারিতে পাঠানো হয়, এই প্লাসকে কনভার্ট করে বাইনারিতে পাঠানো হয়। প্লাসকেও কিন্তু কনভার্ট করা যায়, এগুলো আমরা পরে জানবো। 6কে কনভার্ট করে বাইনারিতে পাঠানো হয়। সব যখন বাইনারিতে যাবে তখন সে বুঝতে পারবে যে আমি তাকে দিয়ে কি করাইতে চাচ্ছি। সে তখন এই যোগটা করবে, করে সে তো আরেকটা বাইনারি আনসার দিবে। সেই বাইনারি তো আবার আমি বুঝি না, আমি তো 6 আর 9 এর আনসার বুঝি হচ্ছে কত? 15। তখন এই যে এটা কম্পিউটার যে তার ভাষায় একটা আনসার দিল, সেটাকে আবার ডিকোড করা হয় ডিকোডারের সাহায্যে। ডিকোড করে সেটাকে কিসে নিয়ে আসে? 15। তখন আমরা দেখতে পাই যে কম্পিউটার আমাদেরকে কি বলতেছে? 15 বলতেছে। তার মানে আমাদের ভাষা থেকে এই যে কম্পিউটার ভাষায় নিয়ে যাওয়া হলো, এটাকে বলা হয়েছে যে এই কাজটা করে সেটাকে বলা হয় এনকোডার। আর কম্পিউটারের ভাষা থেকে আবার আমাদের ভাষায় যে রিটার্ন করে নিয়ে আসা হচ্ছে, এই ক্ষেত্রে যে আমাদেরকে হেল্প করে তাকে বলা হয় ডিকোডার। হ্যাঁ যারা বলো। ভাইয়া, এনকোডারের আগে তো বইতে আরেকটা টপিক দেওয়া, যৌগিক বা জটিল গেট, এটা পড়বো না? যৌগিক বা জটিল গেট মানে তো হচ্ছে যে এই সব গেট মিলেমিশে যা হয় সেটাই তো যৌগিক বা জটিল গেট। আমরা 3 ধরনের গেট পড়লাম না? একটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে সার্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট। আর এই সব গেট মিলে বাকি যত গেট আসছে সেটা হচ্ছে যৌগিক গেট। ওইটা আলাদা কোনো টপিক না আসলে। তুমি ভালো করে বইটা পড়ো, বুঝতে পারবা, অলরেডি পড়ায় ফেলছি এগুলো। টপিক শেষ পড়ানো, বইটা এখন তোমাদের পড়তে হবে নিজ দায়িত্বে। বইয়ে যে যৌগিক গেট যেটা বলো এটা অলরেডি পড়ায় ফেলছি, তুমি বইটা একটু ঠান্ডা মাথায় দেখো ফিলা। আর না বুঝলে আমি তো আছি, আমাকে কোশ্চেন করবা ক্লাসের পরে। আচ্ছা আমরা হচ্ছে এনকোডার পড়াচ্ছি। তো এখন আমরা এনকোডার এবং ডিকোডার সম্পর্কে জানলাম, এবার আমরা একটু এনকোডার সম্পর্কে একটু ডিটেলস জানার চেষ্টা করি, যেটা আসলে ঠিক কিভাবে কাজ করে। সো একটা এনকোডারের কাহিনীটা এরকম হয়। এটা ধরো একটা এনকোডার। এনকোডারে যদি তুমি 2n সংখ্যক ইনপুট দাও, তাহলে এখান থেকে n সংখ্যক আউটপুট বের হবে। এর মানেটা যারা বুঝো নাই তাদের উদ্দেশ্যে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরো একটা এনকোডারের মধ্যে তুমি আউটপুট পাচ্ছ 2টা, তাহলে অবশ্যই ইনপুট কয়টা দেওয়া হয়েছিল? এখানে 2 এর উপরে এই n এর মান তো 2 আসতো, তাহলে 2টা এখানে বসাও, তাহলে 2 স্কয়ার মানে কত? 4। তার মানে একটা এনকোডার কি করতে পারে? 4টা ইনপুট নিয়ে 2টা আউটপুট বের করে দেখাইতে পারে। আবার ধরো তুমি এই n এর মান 2 না বসায় কত বসাইলা?
3 মানে 3টা আউটপুট চাচ্ছ, তাহলে ইনপুট অবশ্যই কয়টা হবে? এই n এর জায়গায় 3 বসাও, n এর জায়গায় যেহেতু 3 পাইছো তাহলে এই n এর জায়গায় 3 বসাও, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। মানে 8টা ইনপুট দিলে কয়টা আউটপুট পাওয়া যায়? 3। তাহলে যেই এনকোডার 4টা ইনপুট থেকে 2টা ইনপুট নিয়ে আসে সেটাকে শর্টকাটে বলা হয়েছে 4 to 2 এনকোডার। তো 4 to 2 এনকোডার মানে কি 4টা ইনপুট দিলে 2টা আউটপুট পাওয়া যায়। আর যেই এনকোডার 8টা থেকে 3টা নিয়ে আসে এটাকে বলা হয় 8 to 2 এনকোডার, অথবা এটাকে অক্টাল এনকোডারও বলা হয়। অক্টাল এনকোডার কেন বলা হয়? যেহেতু 8টা সংখ্যা নিয়ে কাজ করে, 8টা ইনপুট যেহেতু সে নিতে পারে, এখানে অক্টাল বলা হয়। এটাকে আবার বাইনারি বলা হয়, যেহেতু 2টা আউটপুট দেখায় এই কারণে এটাকে আবার 4 to 2 এনকোডার না বলে বাইনারি এনকোডারও বলা হয়। তাহলে এটা হচ্ছে বাইনারি এনকোডার, এটা হচ্ছে অক্টাল এনকোডার। এখন তোমরা বলতে পারো ভাইয়া 3টা ইনপুট দিলে কি সম্ভব না? না, 3টা ইনপুট দেওয়া যাবে না, কারণ আমরা এই সূত্র অনুসারে দেখতেছি যে হয় তুমি 4টা ইনপুট দাও তাহলে 2টা পাবা, অথবা 8টা ইনপুট দাও তখন 3টা পাবা, অথবা 4টা আউটপুট যদি তুমি পাইতে চাও তাহলে এখানে কত দিতে হবে? 16টা ইনপুট দিতে হবে। তাহলে যে কোনো সংখ্যক ইনপুট তুমি চাইলেই দিতে পারবা না। ওকে, অনেকে মেসেজ করছো, কি মেসেজ করতেছো? আচ্ছা, তোমরা একটু প্রয়োজনীয় মেসেজ ছাড়া কিছু করো না, কথা শোনা যায় না বলতেছো। তোমরা কি আসলে আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে ওকে, ফাইন। আর একটু ঝাপসা বলতেছো আবিদ। তো আমার এখানে কিন্তু ক্লিয়ার, বুঝছো? ভাই আজকে নেট খারাপ, ওই জন্য ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার নেটওয়ার্ক মনে হয় খারাপ। আমার এখানে রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, টেনশন নিও না। ক্লাস মনোযোগ দিয়ে করো, ক্লাস শেষে আরেকবার রেকর্ড দেখে নিও, তাহলে একবার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমার এখান থেকে নেট পুরো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম যে একটা এনকোডারে তাহলে এইরকম 4টা ইনপুট দিলে 2টা আউটপুট বের হয়, 8টা ইনপুট দিলে 3টা আউটপুট বের হয়। তাহলে একটা এনকোডারের ট্রুথ টেবিল যদি আমরা আঁকতে চাই, বা একটা এনকোডারে যদি ব্লক ডায়াগ্রাম দেখতে চাই, ধরো 8 to 3 এনকোডারের ব্লক ডায়াগ্রাম দেখতে চাচ্ছি, 8 to 3, তাহলে এটা এখানে কয়টা ইনপুট ঢুকবে? 1 2 3 4 5 6 7 8টা ইনপুট ঢুকবে, আর আউটপুট কয়টা বের হবে? 1 2 3। তাহলে এটা হচ্ছে একটা 8 to 3 এনকোডার। 8 to 3 এনকোডারের ব্লক ডায়াগ্রাম, এগুলোকে ব্লক ডায়াগ্রাম বলে, মানে ব্লকের মাধ্যমে দেখালাম কয়টা ইনপুট ঢুকে আর কয়টা আউটপুট বের হয়। আমরা এখন এটা ট্রুথ টেবিল দেখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো আমরা যদি একটু ট্রুথ টেবিলটা দেখি, তাহলে ট্রুথ টেবিলটা এরকম হয়। ধরো ইনপুট গুলোর নাম আমি দিলাম ডি নট থেকে শুরু করে ডি নট, D1, D2, D3, D4, D5, D6, D7। তাহলে এগুলো হচ্ছে আমার ইনপুট। আমি কিন্তু ট্রুথ টেবিল আঁকতেছি। ওকে, তো তোমরা তো ট্রুথ টেবিল আঁকার নিয়ম জানোই, বাম পাশে দিতে হয় ইনপুট, ডান পাশে দিতে হয় আউটপুট। তাহলে 7, এই 0 থেকে 7 মানে টোটাল 8টা ইনপুট দিছে। আউটপুট কি পাবো? আউটপুট গুলোর নাম ধরে দিলাম আমি A, B, C, এগুলো হচ্ছে আমার আউটপুট। ওকে, আমি তো ট্রুথ টেবিল আঁকতেছি কিসের? 8 to 3 এনকোডারের। 8 to 3 এনকোডার মানে কি 8টা ইনপুট দিব, 3টা আউটপুট পাবো। এখন ইনপুট গুলো কেমন হবে? ইনপুট গুলো এরকম হয়, যখন ডি নট এর মান 0 হয় তখন বাকিগুলো হয় 0, যখন D1 এর মান 1 হয় তখন বাকিগুলো হয় 0, যখন D1 এর মান D2 এর মান 1 হয় তখন বাকিগুলো হয় 0, তারপর যখন D3 এর মান 1 হয় তখন বাকিগুলো হয় 0, তারপর হচ্ছে যখন D4 এর মান 1 হয় তখন বাকিগুলো হয় 0। আমি এভাবে একটু কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করে ফেললে কি আসে দেখো, আমার হচ্ছে 0 0 0 0 0 0 0 1। তাহলে এগুলো হচ্ছে এই ধরনের ইনপুট আমার আসতে পারে। তোমরা যারা এটার মিনিং বুঝতেছো না তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখো তুমি যখন 8টা ইনপুট দিচ্ছ তখন আসলে কাহিনী কি হচ্ছে? তখন কাহিনী হচ্ছে, ধরো আমি আমার নামটা ইনপুট হিসেবে দিতে চাচ্ছি রাশেদ। তাহলে রাশেদের হচ্ছে যে ধরো 5টা ইনপুটই যথেষ্ট, 1 2 3 4 5। আচ্ছা একটু খেয়াল করো, এখন আর কে কনভার্ট করতে চাচ্ছি। হ্যাঁ, ধরো বা 1 2 3 4 5 6 7 8, আর ASHEDUL 1 2 3 4 5 6 7 8। দেখো এই রাশেদুল অক্ষরটা কয়টা অক্ষর? এখানে হচ্ছে 8টা অক্ষর আছে, আর এখানে আমার ইনপুট কয়টা? 8টা। তাহলে প্রথমে এল, এটাকে আমি ইনপুট হিসেবে দেখাইতে চাচ্ছি, তাহলে এল এর পজিশন ধরে নিলাম, বা শুরু থেকে আসি, ধরো আর কে আমি ইনপুট হিসেবে দিতে যাচ্ছি। ওকে, তাহলে আর এর পজিশন হচ্ছে ডি নট, তাহলে ডি নট অ্যাক্টিভ হবে।
ডিনোট অ্যাক্টিভ হবে। 1 মানে কি ডিনোট অ্যাক্টিভ হওয়া। ডিনোট অ্যাক্টিভ হওয়া মানে এই ইনপুটটা আমি দিয়ে দিলাম, এটার জন্য একটা আউটপুট পাবো। ধরে নিলাম এটার জন্য বাইনারি আউটপুট হচ্ছে 0 0 0। তারপর হচ্ছে এ কে পাঠাবো, এ পাঠানো হচ্ছে মানে এই দ্বিতীয় পজিশনটা অ্যাক্টিভ হবে। এরপর বাকি সবাই ইনঅ্যাক্টিভ, মানে এরা সবাই ইনঅ্যাক্টিভ থাকবে, শুধু এ কে পাঠাইলাম মানে D1 অ্যাক্টিভ হলো। এটার জন্য আমরা একটা বাইনারি আউটপুট পাবো, ধরো 0 0 1। তারপর ধরো এস পাঠাইলাম, এস এর জন্য D2 টা অ্যাক্টিভ হলো, বাকি সবাই তখন ইনঅ্যাক্টিভ। এভাবে আমরা সিরিয়ালে যেটা পাবো 0 0 0 0 0 1 0 0 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ওই যে তিনটা বিন্যাস, যত ধরনের বিন্যাস হওয়া সম্ভব তত ধরনের বিন্যাস পাইলাম। এখন তোমরা বলতে পারো ভাই আর এর জন্য যে 0 0 0 পাইলাম এটা কি ফিক্সড করা? না, এটা ফিক্সড করা না, এটা বোঝানোর জন্য বললাম। ব্যাপারটা হচ্ছে যে এইভাবে কাজ করে, প্রত্যেকটা এক একটা অ্যাক্টিভ হবে আর এক একটার জন্য এক একটা বাইনারি কম্বিনেশন পাবো। এখানে একটা কনফিউশন তোমাদেরকে দূর করে দিই, অনেকে মনে করে যে এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা, এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা। আসলে এনকোডারের মধ্যে কি আমরা বাইনারি থেকে বাইনারি পাই? না, কিন্তু আমরা আমাদের ভাষায় ইনপুট দেই আর আমরা কম্পিউটারের ভাষায় আউটপুট পাই। এনকোডারের কাজ কি আমি শুরুতে বলছিলাম না? এনকোডারের কাজ হচ্ছে আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় নিয়ে যাওয়া। তার মানে এই যে আউটপুট গুলো দেখতে পাচ্ছ এটা তো আউটপুট, তাই না? এই যে আউটপুট গুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কম্পিউটারের ভাষায় পাওয়া যাচ্ছে, মানে এগুলো কিন্তু বাইনারি সংখ্যা 0 0 0 0 0 1 10 11 100 101 110 111, এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা। এই যে 1 0 দেখতে পাচ্ছ, তোমাদের মনে হয় ভাই এগুলো তো বাইনারি না, এগুলোতে ওইভাবে বাইনারি মিনিং প্রকাশ করতেছে না, এগুলোতে বোঝাচ্ছে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। 0 থাকা মানে এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, আর 1 থাকা মানে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো একই সময় সবগুলো বা একাধিক জিনিস অ্যাক্টিভ হইতে পারে না। যখন ডি নট অ্যাক্টিভ হবে সবাই ইনঅ্যাক্টিভ হবে, মানে এই একের জন্য তখন একটা বাইনারি আউটপুট পাবো। যখন D1 অ্যাক্টিভ হবে তখন বাকি সবাই ইনঅ্যাক্টিভ হবে, মানে একই সাথে একাধিক একাধিক ইনপুট আমরা দিতে পারবো না, একাধিক ইনপুটের মিনিং বের করে নিয়ে আসতে পারবো না। একই সময় শুধু একটা অ্যাক্টিভ হবে, বাকি গুলো ইনঅ্যাক্টিভ হবে এবং আমরা একটা বাইনারি কম্বিনেশন পাবো। মানে এই পাশে যেগুলো পাচ্ছি এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা, মানে কম্পিউটারের ভাষা। আর এগুলো কিন্তু বাইনারি কোনো সংখ্যা না, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। কি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হচ্ছে ওই আমরা যে আমাদের যে ভাষা দিচ্ছি সেটা কখন কোনটা অ্যাক্টিভ হয়ে মিনিং বের হচ্ছে সেটা বোঝাচ্ছে। এনকোডারের কাজই তো এটা, যে আমাদের ভাষা থেকে একটা বাইনারি ভাষা নিয়ে আসা। তাহলে এই পাশে যেগুলো পাচ্ছি এগুলো বাইনারি, আর এই পাশে হচ্ছে যে আমরা যে ইনপুট দিচ্ছি এক একটা ইনপুটের জন্য এক একটা কম্বিনেশন পাচ্ছি। এখন তোমরা বলতে পারো ভাই কোন অক্ষরের জন্য কোন ধরনের কম্বিনেশন পাবো? এইটা ডিপেন্ড করে, এটা সার্কিটের উপর ডিপেন্ড করে বা কোন সিস্টেমে এটা ইউজ করছে সেটার উপর ডিপেন্ড করে। এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় আছে যে এক একটা অ্যাক্টিভ হবে আবার এক একটার জন্য এক এক ধরনের কম্বিনেশন পাবো। D1 অ্যাক্টিভ হলে যদি কম্বিনেশন এরকম হয় তাহলে D2 এর জন্য অন্য কোনো ধরনের কম্বিনেশন পাবো, সেটা যে কোনো কিছু হইতে পারে। এখন তুমি লিখতে পারো ভাই এই 111টা কি আগে লেখা যায় না? হ্যাঁ যাবে, কিন্তু আমরা একটা সিকোয়েন্স মেনটেন করলাম যে প্রথমে 0 0 0 0 0 1 10 11 100 101 110 111, মানে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করলাম, আর কিছুই না। এটা যে এইভাবেই হবে এমন কোনো কথা নাই। তো একটা এনকোডার ঠিক এইভাবেই কাজ করে, এক একটা ইনপুট নেয় এবং এক একটা বাইনারি কম্বিনেশনে সে আউটপুট বের করে নিয়ে আসে। দেখো একটা জিনিস অ্যাক্টিভ হওয়ার জন্য 3টা বাইনারি পাইছি, কিন্তু এভাবে টোটাল কয়টা অ্যাক্টিভ হবে? 8টা। এখানে এটাকে 8 to 3 8 to 3 এনকোডার বলা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে একটা এনকোডারের ট্রুথ টেবিল। কোন এনকোডারের ট্রুথ টেবিল? 8 to 3 এনকোডারের ট্রুথ টেবিল। 8টা ইনপুট দিলে 3টা আউটপুট পাওয়া যায়, ওইরকম এনকোডারের ট্রুথ টেবিল আমরা আঁকলাম। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই ট্রুথ টেবিল থেকে তো ইকুয়েশন বের করে নিয়ে আসা যায়। আপনি একটু আগে দেখাইছিলেন যে যে কোনো কিছু ট্রুথ টেবিল থেকে এভাবে আউটপুটের ইকুয়েশন বের করে নিয়ে আসা যায়। এখন তো এখানে আউটপুট 3টা, তাহলে এদের কি ইকুয়েশন বের করে নিয়ে আসা যাবে না? এখানে তো আউটপুট 3টা, এদের কি ইকুয়েশন বের করে নিয়ে আসা যাবে না? হ্যাঁ যাবে। যেমন আমরা প্রথমে এ ইনপুটের এ আউটপুটের ইকুয়েশনটা বের করতে চাই। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো A1 আসে কোথায়, খুঁজতে থাকি, এই যে 1 আসে এখানে, এই বরাবর আসো, A1টা আসে A1 এর জন্য, এটা কত? D4। এই দেখো D4 লিখলাম, প্লাস এ আরেকটা 1 আসে এটার জন্য, এটা 1 এখানে এই বরাবর যাচ্ছে D5, প্লাস A1 আসতেছে এটার জন্য, এই বরাবর আসো, A1টা আসে কিসের জন্য? D6 এর জন্য, তাহলে এটা কি D6, প্লাস এই এটা 1 আসে এই যে শেষের জন্য, A1টা এখানে, A1টা আসে D7 এর জন্য, তাহলে এটা D7। তাহলে দেখো এই যে এ আউটপুট, এই আউটপুটের ইকুয়েশন হচ্ছে এটা। আচ্ছা নাইমা একটু আনমিউট করে বলো তো বি আউটপুটের ইকুয়েশন কি হবে? নাইমা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। বলো বি আউটপুটের ইকুয়েশন কি হবে? জি, বি হবে প্রথমে D2, আচ্ছা D2, ওকে, তারপর তারপর হচ্ছে D3, তারপর
তারপর গিয়ে হচ্ছে D6। D6 D7 তাই না? D6 জি। প্লাস D7। ওকে, ওকে মিউট করে ফেলো। আচ্ছা, আদিবকে দেখতে পাচ্ছি। আদিব একটু আনমিউট করো এবং বলো সি এর ইকুয়েশন কি হবে আউটপুটের। আদিব কি শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। আচ্ছা, আদিবের কথা তো শুনতে পাচ্ছি না আমি। ফার্স্টে D1 হবে। আচ্ছা, সি হবে হচ্ছে ফার্স্টে হবে হচ্ছে D1 D1, তারপর D3, তারপর D5, D3 D7। আচ্ছা, তারপর D1, D5 D3, D5, D7। আচ্ছা ঠিক আছে। বাকিরা আশা করি বুঝতে পারছো যে আমরা কিভাবে এই যে একটা ট্রুথ টেবিল 8 to 3 এনকোডারের ট্রুথ টেবিল থেকে যে আউটপুটের ইকুয়েশন নিয়ে আসলাম। এখন আমরা সার্কিট বানাইতে যাচ্ছি যে এনকোডারের মধ্যে আসলে কি সার্কিট কাজ করতেছে, বা আমরা যে লজিক গেট করলাম সেটার সাথে এটার বা সম্পর্ক কি। আমি এখন তোমাদেরকে একটা সার্কিট বানাই দেখাই। ভাই ওইটা আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা একটু ওয়েট করো, কি ব্যাপার কাগজই তো পাচ্ছি না। আচ্ছা, কোন জায়গাটা বুঝো নাই? কোন জায়গা বুঝো নাই? কে 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 এই যে কোশ্চেন করলা? আউটপুট, আমি করছি ভাই আউটপুট গুলো আবার। আচ্ছা, আউটপুট তো খুব হিসাব ইজি। আউটপুট এখানে তিনটা, এর জন্য একটা ইকুয়েশন বের করতেছি। তো যেখানে যেখানে 1 আসবে সেই বরাবর সারিতে যাব। একই তো কাহিনী, আগের মতোই তো কাহিনী। এই 1 আসছে এই জায়গায়, এই সারিতে আসো। এই 1টা কার জন্য আসছে? D4 এর জন্য, দেখো D4 লিখছি। তারপর পরের 1টা আসছে কার জন্য? এই যে এই বরাবর আসো এই 1 এর জন্য। এটা কোথা থেকে আসলো? D5 থেকে। এই যে D5 লিখছি। পরের 1টা আসতেছে এই 1 এর জন্য, আর এই 1টা কার জন্য? D6 এর জন্য। দেখো D6 লিখছি। তারপর লাস্টের 1টা আসছে হচ্ছে এই 1 এর জন্য, আর এই 1টা আসছে হচ্ছে D7 এর জন্য। এই যে D7 লিখছি। আশা করি বুঝতে পারছো। মাহেলা বলো। স্যার এখানে যে আউটপুট গুলো লিখলেন 0000001 এগুলো লিখলেন কিভাবে? এগুলো তো নরমালি সাজাই লিখলাম। এটা তো বললাম না যে এটা আমি আমার ইচ্ছা মতো যত ধরনের কম্বিনেশন লিখা যায় লিখলাম। এর বাইরে কি আর কম্বিনেশন লিখা যায়? যায় না। হয় তুমি 001 লিখো, অথবা 1 লিখো, 10 লিখো, 11, 100, 101, 110, মানে বাইনারি যত ধরনের কম্বিনেশন লিখা যায় দেখো লিখে ফেলছি। আর কোন ধরনের কম্বিনেশন তুমি এখানে লিখতে পারবে না। কিন্তু যদি লেখা সিকোয়েন্স সম্ভব হয় যদি আমাকে মেইনটেইন না বলো। করে তাহলে কি প্রবলেম হবে? একটু আগে না বললাম যে সিকোয়েন্স মেইনটেইন না করলে সমস্যা নাই, কিন্তু আমরা সিকোয়েন্স মেইনটেইন করব, কারণ আমাদের না হলে প্যাচ লেগে যাবে। সো সিকোয়েন্স মেইনটেইন করব আমরা। 0 পরে 1 লিখবো, 10, 11, মানে যত ধরনের কম্বিনেশন লেখা যায় লিখবো, এবং এটা সিরিয়ালেই লিখবো আমরা। তবে সিরিয়ালে না লিখলে ভুল নাই, কিন্তু তোমাদের বইয়ে সিরিয়াল মেইনটেইন করা হয়েছে। সো টিচাররা তোমার কেটে দিতে পারে, কারণ অনেক টিচার জানে না জিনিসটা। তো এটা যে সিরিয়াল মেইনটেইন করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো কথা নেই। তবে যেহেতু বইয়ে দেয়া আছে, আমরা ঝামেলা এড়ানোর জন্য সিরিয়ালেই লিখবো, এটা আর কিছুই না। হ্যাঁ সামিয়া বলো। স্যার 16 আর 4 এর এনকোডার তো খাতায় জায়গা ধরবে না। না না, ওইটা নাইও তোমাদের বইয়ে। এটা একটা ভালো কোশ্চেন করছো যে ভাইয়া 8 to 3 এনকোডার লিখছেন। এখন যদি আমাদের পরীক্ষায় 16 to 4 এনকোডার লিখতে বলে, 16 থেকে 4, তখন আমরা কিভাবে লিখবো? তো তখন এটা লিখতে পারবে না, এবং ওই টাইপের জিনিস বইও নাই, এক্সামে আসার সম্ভাবনা নাই। হ্যাঁ, কারণ তোমার কাছে জাজ করার জন্য পরীক্ষা কোশ্চেন দিবে, জাজ করার জন্য তো এটাই এনাফ। 8 to 3 তোমাদের বইয়ে কিন্তু 4 to 2 ও দেয়া আছে, ওইটা তোমরা বাসায় দেখো। আমি একটু বড়টা দেখাইলাম, 8 to 3 দেখাইলাম। তাহলে একটু খেয়াল করো, তোমরা বলতে পারো ভাই এই সিকোয়েন্স যদি আমরা উল্টাপাল্টা করি সমস্যা আছে। ধরেন প্রথমে আমি D1 কে অ্যাক্টিভ দেখাইলাম, পরের লাইনে আমি D0 কে অ্যাক্টিভ দেখাইলাম, পরের লাইনে আমি D7 কে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সিকোয়েন্স মেইনটেইন করব, আমাদের নিজেদেরও ভুল হবে না, এবং বইকেও ফলো করা হবে। সো আমরা এই ক্ষেত্রে সিকোয়েন্স মেইনটেইন করব, এই ক্ষেত্রে সিকোয়েন্স মেইনটেইন করব, আর কিছুই না। তবে সিকোয়েন্স মেইনটেইন করলে লজিক্যালি কোনো ভুল নাই, বাট তোমরা সিকোয়েন্স মেইনটেইন করবা। হ্যাঁ, 16/4 করাবো না তো, 16/4 তো খাতায় জায়গা হবে না, কিভাবে করাবো? এটা তোমাদের বইও নাই, পরীক্ষাও আসবে না। নিয়ম তো একই করানোর, এইভাবে এক এক করে যাবা। আর তখন কম্বিনেশনটা 4 ঘরে নিবা, 0000 নিবা, 0001 নিবা। মনে নাই ওই যে 16 মানে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা যে কম্বিনেশনটা লিখতাম ওইটা লিখবা আর কি। এটা তো অক্টালের কম্বিনেশন। 3 ঘর দেখে আমরা কি লিখলাম? অক্টালের কম্বিনেশন। 4 ঘর হলে কি লিখবো? হেক্সাডেসিমালের কম্বিনেশন লিখবো, এই তো, আর তো কিছু না। কিন্তু এত বড় তোমাদের আসবে না, এখানে আমি আর দেখাচ্ছি না। তোমরা নিজেরা খাতায় চাইলে প্র্যাকটিস করে আমাকে দেখাইতে পারো যে ভাই হয়েছে কিনা। আমি তোমাকে বলবো যে হয়েছে কিনা, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো, কিন্তু দরকার নাই, এটা কখনোই পরীক্ষায় আসবে না, এত বড় আসার প্রশ্নই ওঠে না। আচ্ছা, তো আমরা হচ্ছে আউটপুটের সার্কিটটা দেখি এখন। এটা তো আউটপুটের ইকুয়েশন তাই না? এখন এটার সার্কিটটা কেমন হবে সেটা একটু দেখি। তো তোমরা বুঝতেই পারতেছো, এই এবিসি আউটপুট আনার জন্য আমাকে এই এতগুলো ইনপুট আগে বানায় নিতে হবে।
ধরো এটা হচ্ছে আমার 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8। তাহলে এটা হচ্ছে আমার ডি নট, এটা হচ্ছে D1, এটা D2, এটা D3, এটা D4, এটা D5, এটা D6, এটা D7। তাহলে এগুলো হচ্ছে আমার ইনপুট। কিভাবে বুঝলাম এগুলো ইনপুট? কারণ দেখো ইনপুট তো এখানে 8টাই থাকে আর আউটপুট 3টা। তাহলে যারা যারা ইনপুট থাকে যে ইনপুট আগে বানাই নিলাম। এখন আমার আউটপুট কি কি নিয়ে আসতে হবে? ABC নিয়ে আসতে হবে। এখন এই আউটপুটটা কিভাবে আসছে খেয়াল করছো? এই আউটপুট আসছে 4, 5, 6, 7 যোগ করে। 4, 5, 6, 7 যোগ করে। যোগ করার জন্য আমরা কোন গেট ইউজ করব? অর গেট ইউজ করবো। এই তো আমরা এই পেয়ে গেলাম। এ তাহলে কত? D4 থেকে D5, D6, D7। এই তো আমার সার্কিট হয়ে গেল এই আউটপুটের। বি আউটপুটের সার্কিট কিভাবে আঁকবো? 2, 3, 6, 7 এর জন্য আসে। তাহলে 2, 3, 6, 7, এই যে 2, 3, 6, 7। তাহলে এখান থেকে আমরা বি পেয়ে গেলাম। বি সমান কি আসবে? 2, 3, 6, 7। তারপরে সি আউটপুটের জন্য কত? 1, 3, 5, 7। 1, 3, 5, 7। এই তো আমি হচ্ছে সি পেয়ে গেলাম। সেটা কি? 1, 3, 5, 7। এই যে সার্কিটটা দেখতেছো না, এটাই আসলে এই টোটালটা মিলে আসলে আমার একটা এনকোডার। তোমরা যারা ভাবতেছো যে এনকোডার কোনো যন্ত্র কিনা, হ্যাঁ এনকোডার একটা সার্কিট। ওই সার্কিটের মধ্যে এই লজিক গেটগুলো ঠিক এইভাবেই থাকে। কারণ এইভাবে অনেকগুলো লজিক গেট মিলায়ে আমি একটা কি বানায় ফেলতে পারি? এনকোডার বানায় ফেলতে পারি। যে এনকোডার হচ্ছে এই ধরনের ট্রুথ টেবিল দিবে এবং যাকে দিয়ে আমরা কি করতে পারবো? 8 to 3 এনকোড করায় ফেলতে পারবো। মানে আমাদের বাসা থেকে বাইনারিতে নিয়ে যেতে পারবো 8 to 3 ওয়েতে। কেন? কারণ এটা হচ্ছে 8 to 3 এর জন্য বানানো সার্কিট। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি দেখলাম? আমরা দেখলাম এনকোডারের ব্লক ডায়াগ্রাম দেখলাম প্রথমে। এই যে এটা হচ্ছে এনকোডারের ব্লক ডায়াগ্রাম সবার নিচে। তারপর কি দেখলাম? এনকোডারের ট্রুথ টেবিল দেখলাম। তারপরে এনকোডারের আউটপুটের ইকুয়েশন দেখলাম। এন্ড ফাইনালি দেখলাম এনকোডারের সার্কিট। তোমাদের এক্সামে কি আসবে? তোমাদের এক্সামে বলতে পারে একটা 8 to 3 এনকোডারের সার্কিট বানায় দেখাও। তো তুমি অলরেডি গেস করে ফেলছো যে সার্কিট বানাইতে হলে আগে আমার ইকুয়েশন লাগবে। এই যে ইকুয়েশন, মানে ইকুয়েশন বানাবা কোত্থেকে? ইকুয়েশন বানানোর জন্য আবার ট্রুথ টেবিল লাগবে। তাহলে এটা হচ্ছে ট্রুথ টেবিল। কারণ তোমাকে যদি সার্কিট আঁকতে বলে তোমাকে আগে ইকুয়েশন বানাইতে হবে। ইকুয়েশন বানানোর আগে ট্রুথ টেবিল বানায় নিতে হবে। তো 4 মার্কসের কোশ্চেনে এত বড় কোশ্চেন আসে না। তোমাদের 3 মার্কসে আসবে হচ্ছে ট্রুথ টেবিল লিখো। 3 মার্কসে কি আসবে? যে 8 to 3 এনকোডারের ট্রুথ টেবিল লিখো। আর 4 মার্কসের কোশ্চেনে কি আসবে? যে ট্রুথ টেবিলের ইকুয়েশন থেকে সার্কিট বানায় দেখাও। তখন এটা হচ্ছে ট্রুথ টেবিলের ইকুয়েশন, এটা হচ্ছে সার্কিট। তাহলে 4 আর 3 7 মার্কের কোশ্চেন আসবে এই জায়গা থেকে। আমি ঠিক যেভাবে বলছি ঠিক ওইভাবে কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। হ্যাঁ ফাতেমা বলো এখন। আচ্ছা স্যার, আমরা ইনপুটে যে কোনো মানে লেটার ইউজ করতে পারবো না? রাইট রাইট রাইট। তুমি ধরো মনে চাচ্ছ যে I0, I1, I2, I3 এইভাবে দিতে চাচ্ছ, তাও পারবা। তো বইয়ে আমার আমার মাহবুবুর রহমান বইতে D0, D1, D2 দিতে, এটাও দিতে পারবা। কারো মনে চাচ্ছে আউটপুটে XYZ দিতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু এইসব লজিক ঠিক রাখবা, যে কোনটা থেকে কেমন আসে, আউটপুট কেমন আসে, এগুলো ঠিকঠাক রাখবা। বুঝতে পারছো? নোটেশন তোমার যা খুশি তা দিতে পারো। আবার কারো মনে চাচ্ছে ভাই নট থেকে শুরু করবো না, আমি 1 থেকে শুরু করবো, 1 2 3 4 5 8 দিবে, তাও দিতে পারবা। কিন্তু আমরা চেষ্টা করি কি, যে বইয়ের মতো রাখার, যেন টিচাররা দেখলে বুঝতে পারে। অনেক সময় অনেক টিচার বুঝে না যে তুমি ঠিক লিখছো, তারপরে সে কেটে দিবে, কারণ সে তো বইয়ের সাথে মিলাচ্ছে আনসার। তো বইয়ের সাথে আনসার মিলাইলে তো তোমারটা মিলবে না, কিন্তু তোমার লজিক তো ঠিক আছে। এটা অনেক টিচারই বুঝতে পারবে না। এখানে চেষ্টা করবো বইয়ের মতো লেখার, আর কিছুই না। যেন টিচার কেটে দেওয়ার সুযোগ না পায়, না বুঝে যেন কেটে না দেয় আবার তোমার আনসার। আচ্ছা, তাহলে আমার এনকোডার নিয়ে আলোচনা শেষ। আমি হচ্ছে কোন এনকোডার নিয়ে আলোচনা করলাম? 8 to 3। তোমাদের বই আরেকটা এনকোডার দেয়া আছে, সেটা হচ্ছে 4 to 2। যেহেতু আমি বড়টা দেখায় ফেলছি, এই ছোটটা তোমরা নিজেরা দেখলে এখন পারবা। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক। আর এই দুইটা এনকোডার করলেই হবে, এর বাইরে কোনো এনকোডার তোমাদের সিলেবাসে নাই। তোমাদের সিলেবাসে দুইটা এনকোডার আছে, একটা হচ্ছে 8 to 3, একটা হচ্ছে 4 to 2। 4 to 2। তার মধ্যে আমি এইটা দেখালাম, তোমরা এটা দেখবা। কি দেখবা? এটা ব্লক ডায়াগ্রাম দেখবা, এটা ট্রুথ টেবিল দেখবা, এটার ইকুয়েশন দেখবা, এবং এটার সার্কিট দেখবা। ওকে? ঠিক যেমনি আমি 8 to 3 এটা দেখালাম, ঠিক তেমনি তোমরা 4 to 2 এটা দেখে নিবা। তাহলে আমার এনকোডারের আলোচনা শেষ। এরপর আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ডিকোডার। তারেক বলো। ভাই ব্লক ডায়াগ্রামটা একটু আবার বুঝিয়ে দিও। কি দেখাবো? এই যে আগে ডায়াগ্রাম, এটা কি বলছিলেন যে ব্লক কোন ডায়াগ্রাম? এটা ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম তো ব্লক ডায়াগ্রাম একটা ব্লক আঁকবা, ব্লক এঁকে আর কিছুই না, যেখানে কয়টা ইনপুট ঢুকতেছে দেখাবা আর কয়টা আউটপুট বের হচ্ছে দেখাবা।
যেমন ডিকোডার হচ্ছে, আচ্ছা এই যে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ওকে, ব্লক আঁকলাম আর কি। ব্লকের মধ্যে কয়টা ইনপুট ঢুকতেছে? এই যে 8টা। কয়টা আউটপুট বের হচ্ছে? 3টা। এই তো এটাই ব্লক ডায়াগ্রাম, আর কিছুই না। ব্লক ডায়াগ্রাম আসে না এক্সামে। এক্সামে হচ্ছে ট্রুথ টেবিল আসবে। ব্লক ডায়াগ্রাম তো ব্লক ডায়াগ্রাম, এটা তো বুঝতেই পারতেছি, এটা আসা না আসার কি আছে। যেমন আমরা এখন যখন ডিকোডার পড়তেছি, ডিকোডারের ক্ষেত্রে এনকোডারের ঠিক উল্টো হবে। উল্টো হওয়া মানে বুঝতেছো? এখান থেকে যদি n সংখ্যক ইনপুট ঢুকে, এখান থেকে 2n সংখ্যক আউটপুট বের হবে, যেটা কিনা আগেরটার উল্টো। এটা কখন? ডিকোডার হইলে। খেয়াল করে দেখো, এনকোডারের ক্ষেত্রে কি ছিল? 2n ঢুকলে n বের হইতো, আর এখানে n ঢুকলে 2n বের হচ্ছে, ঠিক উল্টো কিন্তু। যেমন তুমি যদি এখানে 2 দাও, তাহলে কত বের হবে? 2 স্কয়ার মানে কত? 4 বের হবে। 2 ঢুকলে 4 বের হবে। তুমি যদি এখানে 3 দাও, তখন কত বের হবে? 3 দিলে এই পাশে কত বের হবে? 2 এর উপর 3 বসবে, মানে 8। ওকে, এর বড় আসবে না। এর বড় তো হয় কিন্তু তোমাদের সিলেবাসে নাই। তো আগেরটা ঠিক উল্টো। এখানে এখন ইনপুট কয়টা দেবো? 3টা। আউটপুট কয়টা পাবো? 8টা। আর আগে কি ছিল? আগে ইনপুট দিয়েছিলাম 8টা, আর আউটপুট পাইছিলাম 3টা। তাহলে আগেরটা ঠিক উল্টো না এটা? এখন এটা ট্রুথ টেবিল, এটা ব্লক ডায়াগ্রাম। এই যে ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছি, এখানে ইনপুট কয়টা ঢুকবে? 3টা। এ বি সি নাম দিয়ে দাও। আউটপুট কয়টা বেরোবে? 1 2 3 4 5 6 7 8টা। আমি এখানে দেখাইতে পারিনি। এগুলোর নাম দিয়ে দাও, ডি নট থেকে নাম দিয়ে দাও এইভাবে 8 পর্যন্ত। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম ডিকোডারের। কয়টা ইনপুট এবং কয়টা আউটপুট বের হইলো জাস্ট দেখাইলাম, অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাইলাম। এখন এটা আমাদের জন্য, এটা তো আর বুঝতে পারতেছ, আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এখন আমরা ট্রুথ টেবিল দেখবো। এটা ট্রুথ টেবিল সে আগেরটার উল্টো, ঠিক আগেরটার উল্টো। তোমাদের জন্য খুব ইজি মনে হবে। আগেরটার উল্টো কিভাবে? এবার ইনপুট কিন্তু 3টা, তাই না? এবার ইনপুট কয়টা? এবার ইনপুট হচ্ছে 3টা। ধরো আমি ইনপুট গুলোর নাম দিলাম হচ্ছে এ বি সি, এরা হচ্ছে আমার ইনপুট। আর আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে 8টা।